5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলবার জন্য একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে। শুরু থেকে তারা হিন্দু কার্ড খেলার চেষ্টা করে যাচ্ছে, যদিও এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে, কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত তারা হিন্দু কার্ড খেলার চেষ্টা করছে। সারা পৃথিবীতে তারা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের উপরে ব্যাপকভাবে নিপীড়ন, নির্যাতন চালানো হচ্ছে। তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে এবং ব্যাপক হারে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এবং এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা। এই প্রোপাগান্ডা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবার চেষ্টা করা হচ্ছে ভারত থেকে। পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং সাম্প্রতিক সময়ে ইসকনের ভূমিকাও আমরা দেখেছি। ইসকনকে নিয়ে অনেক আগে থেকে নানান আলোচনা আছে, কিন্তু সাম্প্রতিক সময় তাদের ভূমিকা আমাদের চোখে পড়েছে। ফলে সব কিছু মিলিয়ে ভারত, ইসকন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, যারা গত 15.5 বছরে দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং এখন সেই টাকা তারা বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার কাছে ব্যবহার করছে। এর মধ্যে গতকাল 2টো সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ঠেকানোর জন্য যাতে এখানে অর্থাৎ বাংলাদেশে জাতিসংঘের শান্তি রক্ষা মিশন পাঠানো হয়। এবং লিখিতভাবেও তিনি কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছেন যাতে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, এই ব্যাপারে ব্যবস্থা নেন। এর আগে বিজেপি এবং কংগ্রেসকে আমরা একই সুরে কথা বলতে দেখেছি বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সে ব্যাপারে শুরু থেকেই ক্ষমতাসীন দল বিজেপি এবং ভারতের সরকার, কেন্দ্রীয় সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার কথা বলতে শুরু করেছিল এবং তারপর আমরা দেখেছি কংগ্রেসও ঠিক একই অবস্থানে রয়েছে। এবং সর্বশেষ গতকাল তৃণমূল কংগ্রেসের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই সুরে কথা বললেন। তার মানে বাংলাদেশ ইস্যুতে ভারতের সবগুলো রাজনৈতিক দল একই অবস্থান নিয়েছে। আর সবচেয়ে সিগনিফিক্যান্ট ঘটনাটা ঘটেছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে। সেখানে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। কোনো কোনো রিপোর্ট এসছে জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এটাকে আমরা বাংলাদেশের ওপরে হামলা বা আক্রমণ বলে বিবেচনা করতে পারি, কারণ কোনো দেশে অবস্থিত অন্য একটা দেশের কনসুলেট বা হাইকমিশনকে সে দেশের একটা সার্বভৌম অংশ বলে মনে করা হয়। অর্থাৎ যেখানে হামলা চালানো হয়েছে সেটা ভারতের বুকে একখণ্ড এক টুকরো বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের ওপরে হামলা চালানো হয়েছে এবং সেখানে হামলা চালিয়ে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। তার মানে সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে হামলা করা হয়েছে, বাংলাদেশের উপরে আক্রমণ চালানো হয়েছে বলে আমরা বিবেচনা করতে পারি। এবং কোনো একটা কনসুলেট বা হাইকমিশন যে দেশে অবস্থিত সে দেশের সরকারের দায়িত্ব সেই কনসুলেট বা হাইকমিশনের নিরাপত্তা দেওয়া। কিন্তু আমরা যদি ত্রিপুরা রাজ্য সরকারের পুলিশের কথা বলি, তারা এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, কিংবা তারা আসলে চেয়েছে এ ধরনের একটা ঘটনা ঘটুক। এমনকি আমরা ধরে নিতে পারি ভারতের কেন্দ্রীয় সরকারও চেয়েছে যাতে এ ধরনের একটা ঘটনা ঘটতে পারে, তারা ঘটনাটা ঘটতে দিয়েছে। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে যে হামলাটা হয়েছে, যে ভাঙচুর হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকাকে যে অবমাননা করা হয়েছে, এই ঘটনাটা তারা ঘটতে দিয়েছে, তারা চেয়েছে এই ধরনের একটা ঘটনা ঘটুক। কারণ যেহেতু বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা করা হয়েছে, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে নিঃসন্দেহে। ফলে তারা প্রমাণ করতে পারবে ভারতের হিন্দুরা এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে কারণ বাংলাদেশে সত্যিকার অর্থে সংখ্যালঘুদের উপরে ব্যাপক হারে নিপীড়ন, নির্যাতন হচ্ছে, তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হচ্ছে। এই প্রোপাগান্ডাটা তারা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারবেন সারা পৃথিবীতে। ভারত সরকারও হয়তো চেয়েছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তত সেটাই মনে করে, কারণ এই ঘটনা ঘটার সাথে সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাংলাদেশ মনে করে এই ঘটনাটা ঘটতে দেওয়া হয়েছে, ভারত এই ঘটনাটা ঘটতে দিয়েছে। এবং এটা মনে করার যথেষ্ট কারণ আছে। এই হামলাটা হঠাৎ করেই গতকাল চালানো হয়নি।
গত কয়েকদিন থেকেই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছিল, ভাঙচুর হচ্ছিল। ফলে ত্রিপুরা রাজ্যের পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেই শেষ পর্যন্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে তারা হামলা চালাতে পেরেছে, ভাঙচুর করতে পেরেছে, জাতীয় পতাকার অপমাননা করতে পেরেছে। ফলে এটা ধরে নেওয়া যায় যে ভারত সরকার, ত্রিপুরা রাজ্য সরকার চেয়েছে এই ধরনের একটা ঘটনা ঘটুক। কিন্তু কেন? ভারত আসলে কি চাইছে? শুরু থেকেই বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা তৈরি করার চেষ্টা ভারতের পক্ষ থেকে ছিল। এই কারণেই ব্যাপকভাবে প্রপাগান্ডা ছড়ানো হয়েছে, বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে। কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়েছে, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 5 আগস্টের পর বাংলাদেশে হিন্দু মুসলিম সবাই মিলে ভারতের এই ষড়যন্ত্র রুখে দিয়েছে। কয়েকদিন আগে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসের গ্রেফতারকে কেন্দ্র করে, যদিও চিন্ময় দাসকে আমরা বহিষ্কৃত নেতা বলবো কিনা, ইসকনের বহিষ্কৃত নেতা বলবো কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তারপরেও আমরা যদি বহিষ্কৃত নেতা ধরে নেই, তার গ্রেফতারকে কেন্দ্র করে ভারত যেভাবে রিয়্যাক্ট করেছে এবং চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে যেভাবে একজন আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাতে একটা বিষয় পরিষ্কার, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিরোধ তৈরি করা, একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা ভারতের ছিল। কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশের জনগণ, হিন্দু মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের যারাই আছেন, তারা সবাই মিলে এই ষড়যন্ত্রটাও রুখে দিয়েছে। এবং এবার যাতে বাংলাদেশের জনগণ ভারতের পাতানো ফাঁদে পা দেয়, সেই লক্ষ্যে বাংলাদেশের উপরে হামলা চালানো হয়েছে। আগে বলেছি, ভারতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশন বা ডেপুটি হাই কমিশন, সেখানে হামলা চালানো মানে বাংলাদেশের উপরে হামলা চালানো। ফলে আমরা বলতে পারি বাংলাদেশের উপরে এই হামলা চালিয়ে তারা বাংলাদেশের জনগণকে তাদের ফাঁদে পা ফেলতে বাধ্য করতে চাইছে। কিন্তু কোনোভাবেই এই ফাঁদে পা দেওয়া যাবে না। আমরা এখন যদি এই ফাঁদে পা দেই এবং ভারতকে বাংলাদেশের হিন্দুদের সাথে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের সাথে মিলিয়ে যদি কনসিডার করি এবং হিন্দু মুসলিম যে সম্প্রীতির পরিচয় আমরা দিয়েছি 5 আগস্টের পর থেকে, সেটা যদি কোনোভাবে ভেঙে যায় তাহলে ভারত বিজয়ী হবে। ভারত যে পরিকল্পনাটা 5 আগস্টের পর থেকে করছে, শেখ হাসিনা আওয়ামী লীগ যে পরিকল্পনাটা 5 আগস্টের পর থেকে করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবার জন্য যে প্রচেষ্টাটা, যে ষড়যন্ত্র তারা করছে, সেখানে তারা জয়ী হবে যদি আমরা এই ফাঁদে পা দিই। অবশ্যই আমরা প্রতিবাদ জানাবো, আমরা জাতিসংঘে যাব, অবশ্যই জাতিসংঘে যাব, আমরা নিরাপত্তা পরিষদে আমরা যাব এবং বাংলাদেশের কনসুলেটে যে হামলা হয়েছে সে ব্যাপারে আমরা অবশ্যই জবাব দিয়ে চাইব ভারতের কাছে। কিন্তু নিজেদের মধ্যে বিরোধ তৈরি করব না। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, মুসলিম সম্প্রদায়ের যারা আছেন, অন্যান্য সম্প্রদায়ের যারা আছেন, তারা সবাই এই দেশের নাগরিক এবং তাদের সবাইকে নিয়েই আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। কোনোভাবেই নিজেদের মধ্যে বিভাজন তৈরি করা যাবে না, ভারতের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না, যাতে বাংলাদেশে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়, হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। কোনোভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষদের এটা ঠিক হবে না হিন্দুদেরকে ভারতের সাথে মিলিয়ে দেখা। এখানে যারা হিন্দুরা বসবাস করেন তারা বাংলাদেশের নাগরিক, মুসলিম যারা বসবাস করেন তারা ঠিক ততটাই বাংলাদেশের নাগরিক। সুতরাং সবাই একত্রে মিলে ভারত, আওয়ামী লীগ, শেখ হাসিনা কিংবা ইসকন, অন্য যে কোনো জঙ্গি সংগঠন যারা বাংলাদেশে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করতে চাইছে, তারাই আসলে জঙ্গি সংগঠন। তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না। আমাদেরকে সহনশীল হতে হবে এবং এই পরিস্থিতিটাকে যেভাবে আমরা 5 আগস্টের পর থেকে কিংবা যখন পিটিয়ে মেরে ফেলা হলো একজন আইনজীবীকে, তারপরও যেভাবে আমরা সহনশীলতার পরিচয় দিয়েছি, যেভাবে আমরা ভারতের ষড়যন্ত্র রুখে দিয়েছি, সেভাবে এবারও আমাদের ভারতের ষড়যন্ত্র রুখে দিতে হবে। কিন্তু আমরা আমাদের প্রতিবাদ জানাতে থাকব, কিন্তু প্রতিবাদের ভাষা যেন কোনোভাবেই নিজেদের প্রতি আক্রমণাত্মক না হয়। এ দেশের একজন হিন্দু একজন মুসলিমের প্রতি কিংবা একজন মুসলিম একজন হিন্দুর প্রতি কিংবা অন্য যে কোনো ধর্মাবলম্বীর প্রতি যাতে আক্রমণাত্মক না হয়। আমরা নিজেদের প্রতি কোনোভাবেই আক্রমণাত্মক হব না, কোনোভাবে না। ভারতের পাতানো ফাঁদে আমরা কোনোভাবে যেন পা না দেই।
একই কথা অনেকবার রিপিট করছি, কিন্তু অত্যন্ত কেয়ারফুলি আমাদের এই সময়টাকে পার করতে হবে। একবার যদি আমরা ওদের পাতানো ফাঁদে পা দিই, তাহলে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে অর্জন সেটা ধ্বংস হয়ে যাবে, এবং সেটা কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না। এবং সেটা রক্ষা করবার দায়িত্ব যতটুকু মুসলিম সম্প্রদায়ের, ঠিক ততটাই হিন্দু সম্প্রদায়েরও।